নমস্কার, আমার 24-এ আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগামীকাল অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী 5 রাজ্যের ভোটের মুখে দাঁড়িয়ে সাধারণ বাজেট পেশ করতে চলেছেন। এইবারের বাজেট আরো বেশ কয়েকটি দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পোস্ট ডিমনিটাইজেশন সময়ে প্রথম সাধারণ বাজেট, কাজে আলাদা করে সবার নজর এদিকে থাকবে এবং গত 92 বছরে এই প্রথম রেল বাজেট সাধারণ বাজেটের অঙ্গ হিসেবেই পেশ হতে চলেছে। কি কি সম্ভাবনা থাকছে আপনার আমার মতো মধ্যবিত্ত যারা, তাদের জন্য কি কোনো সুরাহা হবে? সবার মনে এখন এই প্রশ্নই রয়েছে, আর তাই এই প্রশ্নগুলোরই উত্তর পাওয়ার আমরা চেষ্টা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশেষজ্ঞ, রয়েছেন প্রাক্তন রেল কর্তা, আমাদের সঙ্গে রয়েছেন পার্থ সেনগুপ্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর চ্যাটার্জি, বিশিষ্ট অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আলোচনায় আসার আগে একবার আমরা দেখে নিই, যেহেতু মধ্যবিত্তদের ভাবনার মধ্যে সবার আগে থাকে আয়কর, মধ্যবিত্ত তাদের যদি টার্গেট করেন অরুণ জেটলি, করমুক্ত আয়ের ঊর্ধ্বসীমা 2.5 লক্ষ থেকে বেড়ে 3 লক্ষ টাকা হতে পারে, বদল আসতে পারে। কর কাঠামোয় এলআইসি, পিপিএফ, এনএসসিতে করমুক্ত সঞ্চয়ের পরিমাণ 1.5 লক্ষ থেকে বেড়ে 2 লক্ষ টাকা হতে পারে। ন্যাশনাল পেনশন স্কিমে করমুক্ত সঞ্চয়ের ঊর্ধ্বসীমা 50,000 টাকা থেকে বাড়তে পারে। হোম লোনের সুদে কর ছাড়ের পরিমাণ 2 লক্ষ থেকে বেড়ে 2.5 লক্ষ টাকা হতে পারে। করমুক্ত ফিক্সড ডিপোজিটের মেয়াদ 5 বছর থেকে কমে হতে পারে 3 বছর। শেয়ার বাজারে লগ্নিতে উৎসাহ দিতে কর ছাড় হতে পারে। আয়করের হার 2.5 লক্ষ পর্যন্ত আমরা দেখেছি যে কোনো আয়কর দিতে হয় না। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ 10%, 5 থেকে 10 লক্ষ অবধি 20%, 10 লক্ষের বেশি 30%। এটা 60 বছরের নিচে অবধি ক্ষেত্রে এই হচ্ছে বিন্যাস। আর প্রবীণ নাগরিকদের জন্য যদি আমরা দেখি, অর্থাৎ 60 থেকে 80 বছর অবধি 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। অতি প্রবীণ নাগরিকদের জন্য, অর্থাৎ 80 বছর বা তার বেশি যাদের বয়স, তাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। মহিলাদের জন্য করমুক্ত আয়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হতে পারে। এই সমস্ত সম্ভাবনাগুলো রয়েছে এবং তাই নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে দীপঙ্কর বাবুর কাছে আসবো। দীপঙ্কর বাবু, মধ্যবিত্তর মাথায় যে বিষয়গুলো একদম সামনে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আয়কর। কোথাও কি আয়কর ছাড়ের সম্ভাবনা সেটা জোরালো? না, আয়কর তো তলার দিকে সীমাটা বছর বছর একটু একটু করে বেড়ে যায়, এ বহুদিন ধরেই হচ্ছে। তো এবছরে সেটা বাড়ার সম্ভাবনা আছে দুটো কারণে। একটা হচ্ছে যে গভর্নমেন্টের ডাইরেক্ট ট্যাক্স কালেকশন মোটামুটি ভালো হয়েছে, সুতরাং গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স নিয়ে খুব একটা ভয় নেই। আর দ্বিতীয় হচ্ছে যে কর্পোরেটদের, অর্থাৎ কোম্পানিদের, জেটলি সাহেব প্রমিস করেছেন যে 30% রেটটা কমিয়ে দেবেন। তো কর্পোরেটদের উপর যদি কর কমে, তাহলে ইন্ডিভিজুয়ালদের ওপরও কর খানিকটা কমবে, এটা লজিক। সুতরাং কর কমার তো সম্ভাবনা আছে। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থবাবু, গত 92 বছরে এই প্রথম রেল বাজেট, সেটা আলাদাভাবে স্বাধীনভাবে একটা বাজেট পেশ হচ্ছে না, সেটা সাধারণ বাজেটের অঙ্গ হিসেবে হচ্ছে। কতটা গুরুত্ব পাবে রেল বাজেট, কি মনে হয় আপনার? দেখুন, আমরা যদি ধরে নিই যে ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ একটা ইন্ট্রিগাল পার্ট ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, সুতরাং রেল বাজেট আলাদা থাকুক কি ইট বিকামস এ পার্ট অফ দি ইউনিয়ন বাজেট, ইম্পর্টেন্স তাকে দিতেই হবে। এবং রেল বাজেটের জন্য যেটা ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যেটা নির্ভরশীলতা থাকে, সেটা হচ্ছে গ্রস বাজেটারি সাপোর্ট কতটা আসবে। এই গ্রস বাজেটারি সাপোর্ট কিসের জন্য আসে? ফর ক্যাপিটাল ফরমেশন, ফর নতুন লাইন বানাবার জন্য, ডাবলিং করার জন্য, এসেট্রা এসেট্রা। তো এই টাকাগুলো তো গভর্নমেন্টকে দিতেই হবে, কারণ রেলওয়ের আজকে যা অবস্থা, তার নিজের উদ্বৃত্ত কিন্তু খুব একটা বেরোবে না। সুতরাং অলরেডি যেটা ইকোনমিক সার্ভেতে ছোট্ট করে বলা হয়েছে যে হয়তো 55,000 থেকে 60,000 কোটি টাকার মতো গ্রস বাজেটারি সাপোর্ট আসতে পারে। সুতরাং এক হয়ে যাওয়ার জন্য আমার মনে হয় না রেলের কোনো ইম্পর্টেন্স। আপনি একটু আগে যেটা বললেন যে রেলের যে ডেফিসিটটা রয়েছে, আমরা যদি সেটা দেখে নেওয়ার চেষ্টা করি, রেল, কারণ দীর্ঘদিন পর রেল বাজেট, যেটা আগেও বললাম যে রেল বাজেট সাধারণ বাজেটের অঙ্গ হিসেবেই পেশ হতে চলেছে।
তো আমি একটু এখানেই দীপঙ্কর বাবুর কাছে আসবো। দীপঙ্কর বাবু, আমরা তো দেখছি যে 5 রাজ্যে ভোটের মুখে, বিশেষ করে ইউপি পাঞ্জাবের ভোটের মুখে দাঁড়িয়ে বাজেট এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে যে আগামীকাল বাজেট পেশ হবে কি হবে না, সেটা অনেক দূর অবধি আদালত অবধি জল গড়িয়েছে। আমার প্রশ্ন, যদিও নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে এই রাজ্যগুলো সম্পর্কে কোনো প্রকল্প ঘোষণা করা যাবে না, কিন্তু আসলে তো টার্গেট থাকবে, এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে কোন ক্ষেত্রগুলো, যেমন আয়কর নিয়ে অলরেডি আমরা আলোচনা করলাম, কোন ক্ষেত্রগুলো সেগুলো নজরে রাখতে পারে সরকার? সরকার তো একটা নতুন চিন্তা করছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল বেসিক ইনকাম। সেটা হচ্ছে সাধারণ লোকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার। তো এটা হয়তো এবছরে হবে না, কিন্তু এ নিয়ে নিশ্চয়ই বাজেটে কিছু আলোচনা হবে। আর সরকারের যে প্রকল্পগুলো আছে, যদি অর্থনৈতিক সমীক্ষাটা যেটা বেরিয়েছে সেটা পড়া যায়, তাহলে দেখা যাচ্ছে সরকার কিন্তু বলছে যে ঠিক লোকের কাছে টাকা পৌঁছানো এখনও যাচ্ছে না। তো এখানে কিছু অ্যানাউন্সমেন্ট করবে, বিশেষ করে আমার ধারণা সর্বশিক্ষা অভিযান বা হেলথ বা উইমেন্স এম্পাওয়ারমেন্ট, এইসব জায়গায় তো খানিকটা আসবে। তাতে যে স্টেটে ইলেকশন হচ্ছে তারও বেনিফিট হবে, অন্য স্টেটেরও বেনিফিট হবে। কিন্তু এবারে অর্থনৈতিক সমীক্ষাটা অদ্ভুত জিনিস দেখলাম। এরা রাজ্য ওয়াইজ একটা অ্যানালিসিস করছে যে কোন রাজ্যে গরিব কত আর সেই রাজ্যে সরকারের টাকা অনুদান কত পৌঁছচ্ছে, তাতে বলছে একটা মিসম্যাচ আছে। সুতরাং সেইটা বলে রাজ্য স্পেসিফিক কি করতে পারবে সেটা হওয়ার একটা চান্স আছে, সেটা বলা শক্ত। সেটাতে আরেকটু স্পেসিফিক্যালি যদি বলা যায়, এই সার্ভেটাতে পরিষ্কার করে দেখানো হয়েছে গ্রাফিক্যালি যে পুয়ারার স্টেটস তাদের অনুদান কিন্তু কম পৌঁছচ্ছে, যারা কম্প্যারেটিভলি ভালো করেছে তাদের কিন্তু বেশি পৌঁছচ্ছে। তার মানে এখানে একটা টার্গেট রিজন ওরা পেয়ে যাবে তার মধ্যে, এবং হয়তো পাইলট প্রজেক্ট সেখানে আরম্ভ হতে পারে। হ্যাঁ, তার মধ্যে ইউপি নেই, তার মধ্যে ইউপি নেই। তো পার্থবাবু, রেলের ভাড়া বাড়ানোর মতো ঝুঁকি কি 5 রাজ্যে ভোটের মুখে সেটা নিতে পারবে? না, নেবে না। ভোটের থেকেও বড় কথা যে আমাদের রিসেন্ট মেমোরির মধ্যে কানপুর এবং বিজয়নগরম অলরেডি আছে। তো যেখানে আমাদের সংরক্ষা সেফটির এরকম অবস্থা, যেখানে ক্রেডিবিলিটি কমে গেছে, সেখানে আমার মনে হয় না ঝুঁকি নেবে সরকার ভাড়া বানানোর। তবে একটা ইন্ডিকেশন আছে, সেটা হচ্ছে হয়তো সেফটি সেস একটা আসতে পারে। 1,20,000 কোটি টাকার একটা ফান্ড বানানো হচ্ছে, RRSF, রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষ। এর আগেও ছিল, এবার হলো, 2002-তে হয়েছিল, আবার হলো এবার। তো তার জন্য কিছু হয়তো হয়তো টিকিটের উপর হতে পারে। তো আমি এখানে আসবো, একবার আমরা দেখে নিই যে সার্ভিস ট্যাক্স যেহেতু আমরা জানি যে জিএসটি চালু হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে সার্ভিস ট্যাক্স তার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে সেদিকে সবার আলাদাভাবে নজর রয়েছে। এখন সেস সহ পরিষেবা করের হার 15%। জিএসটি চালু হলে অধিকাংশ পরিষেবায় 18% কর বসতে পারে। অর্থমন্ত্রী বাজেটে 16% পরিষেবা করের প্রস্তাব দিতে পারেন। আপনার মোবাইল বিল, রেস্তোরাঁয় খাওয়া, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার মতো নানা খরচ বাড়তে পারে। যেগুলো দীপঙ্কর বাবু ইতিমধ্যে একেবারে জীবনের সঙ্গে, মধ্যবিত্ত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে, কিন্তু এখনো যেটাকে বিলাসিতার ক্যাটাগরিতেই রাখা হয়, মোবাইল বিল বলুন, রেস্তোরাঁয় খাওয়া বলুন, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা বলুন, তার জন্য কি চড়া মাশুল গুনতে হতে পারে? দেখুন, সার্ভিস ট্যাক্স তো এরা খুব জোরে বাড়িয়ে চলেছে, বছর বাড়াচ্ছে। এবং এখন জিএসটি এসে গেলে, যদি জুলাই মাস থেকে জিএসটি আসে, না বাড়ালেও কিছু এসে যায় না, কেননা জুলাই মাস থেকে ওটা বেড়ে যাবে। সুতরাং এই 2-3 মাসের জন্য বাড়িয়ে আনপপুলার হবে কি না আমি খুব শিওর নই, হয়তো নাও বাড়তে পারে, কেননা ওরা ভাববে জুলাই মাস থেকে সব বেড়ে যাবে। কিন্তু এটা ঠিক যে সার্ভিস ট্যাক্স যখন হবে প্রথম 2-3 বছর, এই সার্ভিস ট্যাক্স আর জিএসটির মধ্যে ঢুকলে যেটা বাড়বে, তাতে কনজিউমার একটু ধাক্কা খাবে। যেটা আমরা বারবারই আলোচনা করছি, যেহেতু 5 রাজ্যের সামনে ভোট রয়েছে, কতটা সংস্কারের পথে হাঁটতে পারবে সরকার, নাকি সেই পলিটিক্যাল বাধ্যবাধকতা, সেই জনমোহিনী হওয়ার কম্পালশন সেটা থাকবে? এখানে একটা কথা আছে, সংস্কার না করে উপায় নেই। ভারতবর্ষে একটা সবচেয়ে বড় অর্থনৈতিক ফ্যাক্ট হচ্ছে চাকরি নেই, বেকারের সংখ্যা বাড়ছে, হিডেন আনএমপ্লয়মেন্ট বাড়ছে, নতুন লগ্নি হচ্ছে না, নতুন কোম্পানি খুলছে না, এবং তার ফলে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না।
আপনি দেখুন সারা ভারতবর্ষে কোথায় পতিদাররা এজিটেশন করছে, কোথায় জাটরা এজিটেশন করছে, কোথায় মারাঠারা এজিটেশন করছে, কিসের জন্য? চাকরির জন্যে। এই যদি অর্থনৈতিক সংস্কারটা চালু না করতে পারে, এবছরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি গ্রোথ রেটটা পড়েছে এবং গ্রোথ রেটটা পুরনো রেটে ফেরতও যাবে না, 17-18তে যা বোঝা যাচ্ছে। সংস্কার যদি না করতে পারে, ওই অর্থনীতিতে যদি গতি না আনতে পারে, তাহলে চাকরি কোত্থেকে হবে? তাহলে ইলেকশনের আগে সবচেয়ে বড় ললিপপ কিন্তু ট্যাক্স না, সেটা হচ্ছে চাকরির প্রমিস। জব এমপ্লয়মেন্ট জেনারেশন, জব জেনারেশন। এই ব্যাপারে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, উইথ ইয়োর পারমিশন, ইউ আর দি এক্সপার্ট। এই যে গ্রোথ রেট যেটা আমরা বলছি আজকে, তো আপনিও দেখালেন 7.1%-এ এখন প্রজেক্ট করা হচ্ছে কম্পেয়ার টু 7.6। ঠিক আছে, এই দের ইজ এ ডাউনফল ইন দি গ্রোথ রেট, অল রাইট, জিডিপি গ্রোথ রেট। কিন্তু তার থেকেও যেটা বড় কথা, যেটা আপনি বলছেন আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে, the industrial production has come down to 5.2% compared to 7.6%, and that determines the extent of employment. সুতরাং এটাকে গভর্নমেন্টকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, যা মিস্টার চ্যাটার্জিও বলছেন। আপনি কিছুক্ষণ আগে যাত্রী সুরক্ষার দিকটা বললেন যে আমরা সাম্প্রতিককালে একাধিক ঘটনা দেখেছি যেখানে দাঁড়িয়ে যাত্রী সুরক্ষা সেটা একটা বড় প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তো এবারের বাজেটে যেহেতু বারবারই আমরা বলছি যে রেল বাজেট এবার একই সঙ্গে পেশ হতে চলেছে, যাত্রী সুরক্ষার দিকটা কতটা ইম্পর্টেন্স পেতে পারে? দেখুন, বাজেটের মধ্যে তো শুধু আসবে যে আমি কত টাকা লগ্নি করতে পারবো। তো সেই ক্ষেত্রে অলরেডি একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যে 1,20,000 কোটি টাকার একটা ফান্ড আমরা বানাতে চলেছি সংরক্ষার জন্য, যার থেকে এইজ ওল্ড যেসব অ্যাসেটস আছে তার রিপ্লেসমেন্টের কাজ হবে। কিন্তু অ্যাক্সিডেন্টগুলো কিন্তু যে হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস যে এটা কিন্তু ইনভেস্টমেন্টের অভাবে নয়। আমার যেটা মনে হয়, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, আমি 8 বছর হলো রিটায়ার করেছি, 8 বছর আমার সঙ্গে রেলের কোনো সম্পর্ক নেই, কিন্তু রেলওয়ের কালচার কিন্তু দেয়ার হ্যাজ বিন এ সি চেঞ্জ। আমাদের যেটা কোর কম্পিটেন্স সেটা হচ্ছে অপারেশনস। আমাদের কাজ হচ্ছে হাতা গুটিয়ে হাত নোংরা করে কাজ করার। সেই ফোকাস কিন্তু নষ্ট হয়ে গেছে। আজকে অল দিস অ্যাক্সিডেন্টস আর হ্যাপেনিং বিকজ উই হ্যাভ লস্ট সাইট অফ আওয়ার কোর কম্পিটেন্স। ইন্সপেকশন নেই, মনিটরিং নেই, তার রেকটিফিকেশন নেই। এটা তো ফান্ডস দিয়ে হবে না, এটা কালচারের ব্যাপার। এটা রেলওয়ের মধ্যে কালচারটাকে ফিরিয়ে আনতে হবে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়, কারণ রাত পোহালেই সাধারণ বাজেট, সবাই খুব আগ্রহ নিয়ে উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছেন এবারের বাজেটের দিকে, এবং যে সমস্ত সোশ্যাল সেক্টর রয়েছে সেখানে কি কিছু, কারণ আমরা জানি যে ডিমনিটাইজেশনের যে প্রভাব তাই নিয়ে পজিটিভ নেগেটিভ দু ধরনের চর্চা হয়েছে।